আসছে পুজো, আর পুজো মানেই আপামর বাংলার মানুষের হৃদয়ে যার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। এই সেই বাড়ি, ২০০ বছরের পুরনো বাড়ি। এই বাড়িতেই জন্মেছিলেন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা এবং নাট্য পরিচালক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। পঙ্কজ কুমার মল্লিক এবং কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ১৯৩০-এর দশক থেকে সুদীর্ঘকাল আকাশবাণী কলকাতার বেতার সম্প্রচারকের কাজ করেছিলেন। আবিশ্ব বাঙালির দেবীপক্ষের সূচনা হয় যার কণ্ঠস্বর শুনে, যার কণ্ঠস্বর আমরা শুনতে পাই অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর। এখনো পর্যন্ত তার প্রয়াত হওয়ার এতকাল পরেও সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর বাড়িতে কিন্তু আজকে আমরা আছি। রামধন মিত্র লেনে এই বাড়ি, কলকাতার ৪-এ ১৯০৫ সালে জন্ম হয়েছিল সেই লেজেন্ডারি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। আজকে পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কথা বলবো তার পরিবারের সাথে। আসুন। বাংলার পালস টিভি পৌঁছে গিয়েছিল বর্তমান সময়ে সেই পুরনো অতীতকে স্পর্শ করতে। বাড়ির দালান, বাড়ির সিঁড়ি, বারান্দা, ছাদ, পুজোর উঠোন সবকিছুই ঘুরে দেখলাম আমরা। শুনলাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পুত্রবধূর মুখে পুরনো সেই দিনের কথা। এই ঘরেতেই থাকতেন নাট্যকার, অভিনেতা, নাট্য পরিচালক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আমরা বসে আছি কিন্তু সেই ২০০ বছরেরও পুরনো সেই ঘরে, যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যিনি থাকতেন এবং এই খাটটায় তিনি শুতেন। এবং এই সেই ছবি, সেই পুরনো ছবি, গ্রামোফোনের সামনে আমাদের চিরপরিচিত কণ্ঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আর আমরা আজকে রয়েছি সরাসরি ওনার বাড়ি থেকে। আর সেই বাড়িতে আমার সাথে কিন্তু আমি আজকে পেয়ে গেছি সুস্মিতা ভদ্র, যিনি তার পুত্রবধূ, যিনি একদম কাছের থেকে কিন্তু সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যার কণ্ঠ আমরা আজও শুনি প্রতি বছর মহালয়ার দিন, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে উনি একেবারেই কাছ থেকে দেখেছেন। প্রথমেই আপনাকে স্বাগত আমাদের বাংলার পালস টিভিতে। প্রথমেই বলবো আপনার কি কি স্মৃতি আছে আমাদের? অনেক কিছু, সে ভাই বলে শেষ করা যায় না। আমার ২২ বছর বয়সে বিয়ে হয়েছে, এখন আমার ৮২ বছর বয়স, ৬০ বছরের স্মৃতি, কত আমি কি বলবো বলো। তবে উনি ভীষণ স্নেহ করতেন আমাকে, অনেক কথা হয়তো ছেলে মেয়েদেরও বলতেন না, আমাকে বলেছেন। আমি এখানে আমাদের তো মাটিতে সব আসন পেতে খাওয়া হতো, এই খেতে খেতে অনেক গল্প করেছেন, রেডিওর গল্প, এর গল্প, অনেক কিছু, যেগুলো ছেলে মেয়েদের সঙ্গেও করেননি। আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। এখনো বাঙালির কণ্ঠে, মানে বাঙালির কানে বাজছে প্রত্যেক বছর মহালয়ার দিন। বাঙালি কিন্তু রেডিও কেনে শুধুমাত্র এই কণ্ঠস্বরটা শুনবে বলে। আপনার কি মনে হয় এতদিন পর্যন্ত বাঙালির মনে রয়ে গেছে? কি মনে হয় সেক্ষেত্রে ওনার ইউএসপিটা কি, মানে কি রকম করতেন, কি কাজ করতেন? উনি তো রেডিও অফিসে অনেক রকম কাজই করেছেন না। উনি কি মানে যোগ্য সম্মান পেয়েছেন বাঙালির থেকে? টাকা পয়সার ব্যাপারে রেডিও অফিস কিচ্ছু করেন, এমনকি পেনশনও উনি পাননি। উনি তো এই কন্ট্রাক্ট বেসিসে কাজ করেছেন। আর এই ঘরেই উনি থাকতেন, এই ঘরেই লেখাপড়া, পড়াশুনো, পাশের ঘরে ওনার লাইব্রেরি ছিল, আর এটা শোবার ঘর ছিল। এই সেই দেওয়াল যেখানে কিন্তু বংশ পরম্পরায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি রয়েছে। আমরা প্রথমেই জেনে নেবো মাসিমা, এখানে কার কার ছবি রয়েছে যদি আমাদের একটু বলেন। প্রথম ছবি ওনার ছেলে প্রদ্যোৎ কুমার ভদ্র। আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে মায়ের ছবি রমারানী ভদ্র। আচ্ছা, তারপরে ওনার বড় মেয়ে সুজাতা ভদ্র।
আচ্ছা, তারপরে বাবার ছবি, মানে আমাদের বীরেন্দ্র হ্যাঁ। কৃষ্ণ ভদ্র, যার অনেক কম বয়সের ছবি ওটা। মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। উনি কোন খাবার খেতে সব থেকে বেশি ভালোবাসতেন? সে তো বলতে পারবো না, সবই কিন্তু খেতেন, কোনোটা কিন্তু না বলতেন না। আচ্ছা, ওনার সময়টা কি ছিল, মানে ওনার প্রত্যেক দিনকার রুটিন যদি বলা কোনো যায়? রুটিনের ছিল না, কোনোদিন বিকেল 6টায় খেলেন, কোনোদিন আবার 10টায় খেয়ে বেরিয়ে গেলেন, এইরকম। 80 বছরের বৃদ্ধা বললেন তার উপলব্ধির কথা আমাদেরকে, আমরাও শুনলাম একেবারে মন্ত্রমুগ্ধের মতো। আমরা দাঁড়িয়ে আছি কিন্তু সেই ঘরে যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যিনি নিজের পড়াশুনো, নিজের লেখালেখি, নিজের সব কাজকর্ম সবটাই করতেন। এটা কিন্তু সেই লাইব্রেরি। আর এই ঘরে ঢুকতেই একেবারে গায়ে কাটা দিয়ে উঠলো দেখে এই ছবিটা, আমি একবার বলবো একটু দেখাতে। এই ছবিটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল, সেই ছবিটা কিন্তু এখনো স্মৃতি হিসেবে রয়েছে। আর অন্যদিকে আরেক দেওয়ালে রয়েছে কিন্তু একজনের আঁকা ছবি, তিনি সম্মান হিসেবে পেয়েছেন। এই আঁকা ছবিটা কিন্তু সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। এখানে তো সমস্ত চারিদিকে লাইব্রেরি ছিল, মধ্যখানে একটুখানি জায়গাতে বাবা শুতেন। আচ্ছা হ্যাঁ, আর লেখালেখি ওইখানে। আচ্ছা, হ্যাঁ, এই তোমার এটা দেখো এটা না, উনি লেখা পেয়েছেন। আছে, লেখা আছে, লেখাটা পড়ে নাও কি। আচ্ছা, মির্চি মিউজিক অ্যাওয়ার্ড হ্যাঁ, উনি পেয়েছিলেন। হ্যাঁ, এটা আমরা গেছিলাম এখানে। আচ্ছা, পুজোর হাসি, উনি কিন্তু এই সম্মানটাও পেয়েছেন, যেটা আপনাদের দেখাবো। আর ওনার বইগুলো এখন কোথায়? আপনি বলছেন এই সারা ঘরে বই বই। বেশিরভাগই নষ্ট হয়ে গেছিল, হুম হুম। বাকি বই একদম জলের দরে বিক্রি করে দেওয়া হলো, মানে সমস্ত ধরছে খসে পড়ে যাচ্ছে এরকম। মানে উনি ওপর এতটাই, থেকে এত জল পড়েছিল, কিন্তু বাইরে থেকে তো বুঝতে পারা যায় না। মানে উনি বই প্রেমীও ছিলেন। হ্যাঁ, অসম্ভব। আচ্ছা, কত ঘন্টা পড়াশুনো করতেন সেসব কিছু বলতে পারবেন? কাজেই বেশিতে বেরোতে হয়েছে, রাত্রিরে পড়া। রাত্রে? হ্যাঁ, মানে রাত্রে কিন্তু উনি পড়াশুনো করতেন, নিজের লেখালেখি সবই। লেখালেখি সব কিন্তু, মানে সারা দিন নিজের ব্যস্ততার পরেও বই পড়া, নিজের ওপর রিসার্চ করা এবং নিজের সব কাজকর্ম সেরেও নিজের জন্য সময় দিতেন কিন্তু এই ঘরটাতে। অসম্ভব স্নেহপ্রবণ ছিলেন, এমনকি মানে বলতে আমার কোনো দ্বিধা নেই, ছেলে মেয়েদের থেকেও কিন্তু উনি আমাকে বেশি ভালোবাসতেন। প্রথম যখন ওনাকে দেখলেন হ্যাঁ। এইরকম বাঙালি, আপনার ভেতরে কি হচ্ছিল? না, আমার ভয় তখন না, লাগছিল? তখন আমার 22 বছর তো সবে বয়স, সেই বয়সে কিন্তু ঠিক উপলব্ধি করা যায়। মানে আপনি 22 বছর বয়সে, একদম ছোট বয়সে এখানে হ্যাঁ, এসেছেন। হ্যাঁ, এখনকার দিনকালে ছোট, তখনকার দিনকালে রীতিমতো বড়। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল এই বাড়িতে, এই ঐতিহাসিক বাড়িতে বলা যায়। কিরকম লাগছে তখনকার সময় এখনকার সময়, কি বুঝতে পারছেন? এখন তো অনেক কিছু পাল্টে গেছে, এখনকার কোনো জিনিসের কি সেই আগেকার মতো মূল্যবোধ আছে? কারণ নেই। সেই একাগ্রতা, সেই আগে আগে সমস্ত তোমার প্যান্ডেলে প্যান্ডেলে বাবার এই স্তোত্রপাঠটা লাগানো হতো, এখন কোথায়? মহালয়ার সকালটায় যখন এখনো মানে বাজে এই কণ্ঠস্বরী, কিরকম লাগে তখন? সে তো বুকের ভেতর যেন কিরকম করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই মুহূর্তে চলে এসেছি একেবারে সেই বাড়ি যার গেট থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা, সেই বাড়ির অন্দরমহলের। আমি বলবো যে একবার ঠাকুর দালানটা দেখাতে। এই ঠাকুর দালানে কিন্তু দুর্গাপুজো না হলেও কালী পুজো এবং সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সবটাই কিন্তু এই ঠাকুর দালানেই হতো। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু এই বাড়িতেই থাকতেন, এই বাড়িতে পড়াশুনো করতেন এবং পুজোর সময় কিন্তু সামিল হতেন এই বাড়ি থেকেই। আর এই বাড়িতে দাঁড়িয়ে মনে হয় একেবারে ইতিহাসের একটা সময় আমরা ফিরে গেছি, কয়েক যুগ পুরনো জায়গায় চলে এসেছি। মানে একেবারেই মনে হচ্ছে যে আমরা যেন ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এই বাড়িতে দাঁড়িয়ে। গায়ে সত্যি কাটা দিচ্ছে। আমি বলবো আপনারাও যদি পারেন, সারা বছর সময় আছে, এই বাড়িতে এসে একবার দেখে যান যে কতটা পিছনে আপনাদের নিয়ে যাবে। আবারও আপনাদের সেই একই অনুভূতি হবে যে আপনারা হয়তো সেই পুরনো কলকাতায় সেই বাড়িতে দাঁড়িয়ে আছেন এবং অনুভব করতে পারবেন যার গলা শুনে আপনাদের মহালয়ার সকালটা শুরু হয়। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী। কি বললেন এই পাড়ার বাসিন্দারা, শুনুন। খুবই গর্ব অনুভব করে, উনি একজন মহান ব্যক্তি,
ওনার মহালয়ার শুনলেই ওনার নাম প্রথমে মনে আসে, আমরা ছোট্টবেলা থেকেই সে শুনে অভ্যস্ত। এই ওনার ফ্যামিলিও খুব ওয়েল রেপুটেড ফ্যামিলি। আজও দুর্গাপুজোর সূচনায় মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটির রেকর্ড আকাশবাণী কলকাতা থেকে সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় যে 1976 সালে আকাশবাণী কর্তৃপক্ষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে জনপ্রিয় অভিনেতা উত্তম কুমারকে দিয়ে অন্য একটি অনুষ্ঠান সম্প্রচার করেছিল, কিন্তু তা জনমানসে বিরূপ প্রভাব সৃষ্টি করে। আকাশবাণী কর্তৃপক্ষকে সেই অনুষ্ঠানের পরিবর্তে মূল মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি সম্প্রচারিত করতে হয়। আজও সেই মূল মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটি, যেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উচ্চারণে আপামোর বাঙালির হৃদয়ে গেঁথে আছে, সেই অনুষ্ঠানটি শোনেন মহালয়ার পুণ্য লগ্নে আপামোর বাঙালি পুজো প্রেমী মানুষেরা। তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি। শুনলেন তাহলে এই স্মৃতিচারণা। আবারও বাঙালির মনের পরতে পরতে কিন্তু থেকে যাবে এই রকম স্মৃতি। মানুষ চলে যাবে, কিন্তু তার কাজের মাধ্যমে, তার স্মৃতির মাধ্যমে কিন্তু প্রতি বছর বাঙালি মনে করবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে। তার কাজ মৃত্যু পর্যন্ত তার কাছে যেরকম ছিল, মৃত্যুর পরেও কিন্তু তার কাছেই রয়ে গেল। সেটা কারোর মাধ্যমেই কিন্তু নেওয়া সম্ভব হলো না। এই স্মৃতি কিন্তু বারবারই সমুচ্চারিত হবে। সপ্তলোক তাই আনন্দ মগ্ন।